তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমরা স্কুইড গেম সিজন 3 দেখতে এসেছো। তার মানে আমি ধরে নিলাম তোমরা ইতিমধ্যে স্কুইড গেম সিজন 1 এবং সিজন 2 দেখে ফেলেছো। তোমরা স্কুইড গেম সম্পর্কে সবকিছু জানো এবং সবগুলো ক্যারেক্টারকেও চিনো। আমি সেই হিসেবে সিজন 3 এক্সপ্লেইন করব। তবে যারা এখনো আগের সিজনগুলো দেখোনি তারা আগে সিজন 1 এবং সিজন 2 দেখে নিও। স্কুইড গেমের সামনে কি হতে চলেছে, গিহুন কি এই মৃত্যুর খেলা থামাতে পারবে এবং আরও কি কি হার হিম করা গেম প্লেয়ারদেরকে খেলতে হবে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলে শুরু করি স্কুইড গেম সিজন 3 পার্ট 1 এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদস ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। সিজন 2 যেখানে শেষ হয়েছিল সিজন 1 সেখান থেকেই শুরু হয়। আমরা দেখেছিলাম সিজন 2 এর শেষে গিহুন কিছু প্লেয়ার নিয়ে ফ্রন্টম্যানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সোলজার্স আর প্লেয়ারদের মধ্যে অনেক গোলাগুলি হয় যাতে অনেক সোলজার মারা যায়। তবে শেষ মুহূর্তে প্লেয়ার 388 মানে ডাইহো ম্যাগাজিন নেওয়ার জন্য লবিতে ফিরে এসে আর ফেরত যায় না। সে ভয় পেয়ে ম্যাগাজিন নিয়ে লবিতে থেকে যায়, যার কারণে গিহুন সহ অন্যরা ধরা পড়ে যায়। গিহুনের সামনেই গিহুনের বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। এরপর গিহুন ছাড়া বাইরে থাকা সব বিদ্রোহকারী প্লেয়ারদেরকে সোলজাররা হত্যা করে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246কে গুলি করতে গেলে সে বলে বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে আছে। তখন সেই সোলজার 246কে মাথায় গুলি না করে প্যাটের এক সাইডে গুলি করে। এরপর তার কাছে গিয়ে বলে বেঁচে থাকতে চাইলে সে যেন চোখ বন্ধ করে রাখে। এরপর সে স্ক্যান করে প্লেয়ার 246কে এলিমিনেট ঘোষণা করে দেয়। যেহেতু প্লেয়ার 246 মারা যায়নি তাই তার শরীর থেকে অর্গান সংরক্ষণ করা যাবে। প্ল্যান অনুযায়ী সেই অর্গান ডোনার সোলজাররা প্লেয়ার 246কে কফিনে করে অপারেশন রুমে নিয়ে যায়। মূলত যেই সোলজার প্লেয়ার 246কে গুলি করেছে সে হচ্ছে নয়েল। নয়েল সোলজার হিসেবে গেমে জয়েন করার আগে প্লেয়ার 246কে হাসপাতালে তার মেয়ের সাথে দেখেছিল, তাই নয়েল 246কে বাঁচানোর চেষ্টা করছে। নয়েল অর্গান ট্রাফিকিংয়ের সাথে জড়িত একজন সোলজারকে বলে এখন তো সেও তাদের সাথে হাত মিলিয়েছে, তাই সে অর্গান ট্রাফিকিং কিভাবে করা হয় সেই ব্যাপারে জানতে চায়। সে অপারেশন থিয়েটারে যেতে চায়। এরপর সোলজাররা লবিতে একটা কফিন এনে রাখে। অন্য প্লেয়াররা এসে কফিন খুলে দেখে কফিনের ভেতরে গিহুনকে রাখা হয়েছে। তবে গিহুন এখনও জীবিত আছে, সে মারা যায়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো এখনও তার টিম নিয়ে গেম খেলা সেই আইল্যান্ডের খোঁজ করছে। তবে গতকাল রাতে তাদের টিমের ড্রোন অপারেটর কোনোভাবে গায়েব হয়ে গেছে। ড্রোন অপারেটর ছাড়া তারা এখন আইল্যান্ডের খোঁজ করতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারছে না ড্রোন অপারেটরের সাথে আসলে কি হয়েছে। ক্যাপ্টেন পার্ক বলে হয়তো ড্রোন অপারেটর বেশি ড্রিঙ্কস করে ফেলায় মাতাল হয়ে ভোর থেকে পড়ে গেছে। বাধ্য হয়ে তারা আরেকজন ড্রোন অপারেটর আনার জন্য কিনারায় ফিরে যেতে শুরু করে। তখন কিছু দূরেই সেই ড্রোন অপারেটরের লাশ ভেসে থাকতে দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কই তাকে রাতের বেলায় আক্রমণ করে পানিতে ফেলে দিয়েছিল, যেটা আমরা আগের সিজনে দেখেছিলাম। গিহুনের জ্ঞান ফিরে আসলে গিহুন জানতে পারে তার সাথে যতজন বিদ্রোহ করেছিল তাদের সবাই মারা গেছে, শুধু হিউনজু আর ডাইহো আর সে নিজে বেঁচে আছে। এটা শুনে গিহুন অনেক ভেঙে পড়ে। এরপর ম্যানেজার এসে জানায় গত রাতে 35 জন প্লেয়ার এলিমিনেট হয়েছে, এখন খেলায় আর 60 জন প্লেয়ার আছে। সেই অনুযায়ী একজন প্লেয়ার এখন 550 মিলিয়ন ওন করে পাবে। এরপর আবারও ভোটিং শুরু হয়ে যায়। অন্যদিকে জুনহোর সাথে থাকা ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানকে কল করে বলে জুনহো নতুন একজন ড্রোন অপারেটরকে হায়ার করতে যাচ্ছে যাতে আইল্যান্ডটা খুঁজে ফ্রন্টম্যানের কাছে পৌঁছাতে পারে। ফ্রন্টম্যান ক্যাপ্টেন পার্ককে যে করেই হোক গেম শেষ না হওয়া পর্যন্ত জুনহোকে আইল্যান্ড থেকে সরিয়ে রাখতে বলে। আর যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে পুলিশ অফিসার ইনহো সহ সবাইকে হত্যা করে ফেলতে বলে। এখানে আরেকবার মনে করিয়ে দেই, পুলিশ অফিসার জুনহো হচ্ছে ফ্রন্টম্যান ইনহোর ছোট ভাই। এদিকে নেক্সট গেম খেলা হবে কি হবে না সেই ভোটেও ও টিম জিতে যায়, তাই আগামীকাল সকালে নেক্সট গেম খেলা হবে। প্ল্যান অনুযায়ী নয়েল অর্গান ট্রাফিকিং করা সোলজারদের সাথে অপারেশন থিয়েটারে আসে। নয়েল সবার বিশ্বাস অর্জন করার পর যখনই ডাক্তার অর্গান বের করার জন্য প্লেয়ার 246-এর বুক কাটতে যাবে তখন নয়েল সোলজারদের উপর আক্রমণ করে দেয়। সব সোলজারকে হত্যা করার পর নয়েল সেখানে ডাক্তারকে প্লেয়ার 246কে বাঁচাতে বলে। লবিতে প্লেয়ারদেরকে খাবার দেওয়ার পর প্লেয়ার 149 আর তার ছেলে প্লেয়ার 7 গিহুনকে সান্ত্বনা দিতে আসে। প্লেয়ার 7 বলে এই সব কিছুই ডাইহোর জন্য হয়েছে, কারণ ডাইহো ম্যাগাজিন নিতে আসার পর ভয় পেয়ে লবিতে এক কোনায় বসেছিল। সে যদি সঠিক সময়ে ম্যাগাজিন নিয়ে যেত তাহলে তারা জিততে পারত। এটা শুনে গিহুন ডাইহোর উপর অনেক রেগে যায়। সে ভাবতে থাকে ডাইহোর জন্যই সবাই মারা গেছে। অন্যদিকে বোটে উসোক একা একা জুনহোর কাছে এসে বলে সে ক্যাপ্টেন পার্ককে সন্দেহ করছে, কারণ ড্রোন অপারেটর যেই রাতে গায়েব হয়ে গিয়েছিল সেই রাতে উসোক কিছু একটা পানিতে পড়ার আওয়াজ শুনতে পেয়েছিল। বাইরে গিয়ে সে ক্যাপ্টেন পার্ককে দেখেছিল। তখন ক্যাপ্টেন পার্কের হাতে একটা স্ক্রু ড্রাইভার ছিল। সে সন্দেহ করছে ক্যাপ্টেন পার্ক ড্রোন অপারেটরকে মেরে বোট থেকে ফেলে দিয়েছে। তবে জুনহো উসোকের কথায় বিশ্বাস করে না। জুনহো উসোককে ড্রিঙ্কস করতে নিষেধ করে দেয়।
এদিকে পরদিন সকালে আবারও পরবর্তী গেম শুরু হয়ে যায়। সবাই লাইন ধরে এরিনায় পৌঁছে যায়। সেখানে সবার জন্য লাল এবং নীল রঙের বল রাখা আছে। সবাইকে একটা করে বল নিতে বলা হয়। মেশিন স্পিন করে সবাই একটা করে বল নিয়ে নেয়। কেউ পায় লাল বল, আবার কেউ পায় নীল বল। এভাবেই প্লেয়াররা দুইটা দলে ভাগ হয়ে যায়। সবার শেষে গিহুনের জন্য একটা লাল বল পড়ে থাকে। গিহুন লাল বলটা নিয়ে নেয়। এক পাশে লাল বলের প্লেয়ার এবং অন্য পাশে নীল বলের প্লেয়ারদেরকে দাঁড়া করানো হয়। নীল প্লেয়ারদেরকে একটা করে বক্স দেওয়া হয় যাতে একটা করে চাবি আছে, আর লাল প্লেয়ারদেরকে একটা করে বক্স দেওয়া হয় যাতে একটা করে ছুরি আছে। এরপর ম্যানেজার এই খেলার রুলস বলে। এই খেলার নাম হচ্ছে লুকোচুরি খেলা। নীল প্লেয়াররা একটা গোলকধাঁধার মতো জায়গায় গিয়ে লুকাবে। তাদের কাছে যে চাবি আছে সেই চাবি দিয়ে তারা গোলকধাঁধায় থাকা দরজা খুলতে পারবে। এভাবে তারা লুকিয়ে থেকে নিজেদের জীবন বাঁচাবে। তবে তারা যদি এক্সিট খুঁজে বের করতে পারে তাহলে তারা বের হয়ে আসতে পারবে আর জিতে যাবে। আর লাল প্লেয়াররা নীল প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করবে। একজন লাল প্লেয়ার যদি কমপক্ষে একজন নীল প্লেয়ারকে খুঁজে হত্যা করতে না পারে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ এটাও একটা মৃত্যুর খেলা। বাঁচতে হলে মারতে হবে। প্লেয়ারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ম্যানেজার বলে কেউ যদি টিম পরিবর্তন করতে চায় তাহলে বিপরীত টিমের একজন প্লেয়ারের সাথে এক্সচেঞ্জ করতে পারবে। দুই টিমের দুজনের সম্মতি থাকলে তারা নিজেদের টিম এক্সচেঞ্জ করতে পারবে। অন্যদিকে জুনহো নতুন একজন ড্রোন অপারেটরকে টিমে যুক্ত করে আবারও সেই আইল্যান্ডের খোঁজে বের হয়ে যায়। উসোক তখনও বোটে ফিরে আসে না। উসোক জুনহোকে বলে তার সন্দেহ কখনো মিথ্যা হয় না। সে বুঝতে পারছে ক্যাপ্টেন পার্ককে নিয়ে কোনো ঝামেলা আছে, তাই সে কিনারায় থেকে তদন্ত করবে। উসোক জুনহোকে ক্যাপ্টেন পার্কের দিকে নজর রাখতে বলে। জুনহো আবারও তার টিম নিয়ে আইল্যান্ডের খোঁজে বেরিয়ে পড়ে, আর উসোক লোকাল একজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন পার্কের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। এদিকে প্লেয়াররা টিম এক্সচেঞ্জ করার জন্য বিপরীত টিমের প্লেয়ার খুঁজতে থাকে। মিয়ুঙ্গি তার এক সময়ের প্রেমিকা জুনহিকে টিম পরিবর্তন করে নিতে বলে। জুনহি প্রেগনেন্ট আর সে কাউকে হত্যা করতে পারবে না, তাই মিয়ুঙ্গি জুনহিকে নীল ড্রেস নিয়ে তাকে লাল ড্রেস দিতে বলে। সে প্রমিস করে একজন প্লেয়ারকে হত্যা করার পর সে জুনহিকে খুঁজে বের করে জুনহিকে অন্য লাল প্লেয়ারের থেকে রক্ষা করবে। প্লেয়ার 7 তার মাকে বলে এবার আর তারা একসাথে খেলতে পারবে না। একসাথে খেললে তারা দুজনেই মারা যাবে। এখানে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য অন্যজনকে হত্যা করতে পরোয়া করবে না। তাই প্লেয়ার 7 তার মায়ের সাথে টিম এক্সচেঞ্জ করে লাল টিমে চলে যায়, যাতে সে তার মাকে অন্য প্লেয়ার থেকে রক্ষা করতে পারে। ডাইহো নীল টিমে পড়েছে, মানে তাকে লুকাতে হবে। তাই সে লাল টিমের সাথে এক্সচেঞ্জ করার জন্য প্লেয়ার খুঁজতে থাকে, তবে কেউ এক্সচেঞ্জ করতে রাজি হয় না। গিহুন ডাইহোর দিকে রাগে চোখে তাকিয়েছিল। এটা দেখে ডাইহো গিহুনের কাছে এসে বলে যা কিছুই হয়েছে তার জন্য সে একা দায়ী না। তারা কোনোভাবেই সেদিন জিততে পারত না, এতে তার কোনো ভুল নেই। গিহুনের প্ল্যানের কারণে লড়াই করতে গিয়ে প্লেয়াররা মারা গেছে। এরপর গেম শুরু হয়ে যায়। তাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়। 30 মিনিট পর্যন্ত নীল প্লেয়ারদেরকে লুকিয়ে থাকতে হবে অথবা এক্সিট খুঁজে বের হয়ে যেতে হবে। আর লাল প্লেয়ারদেরকে 30 মিনিটের মধ্যেই একজন নীল প্লেয়ারকে হত্যা করতে হবে। নীল প্লেয়ারদেরকে লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। নীল প্লেয়াররা দ্রুত লুকাতে শুরু করে। তখন লাল প্লেয়ারদের মধ্যে প্লেয়ার 124 মিয়ুঙ্গি মানে 333 নম্বর প্লেয়ারকে একসাথে মিলে খেলার অফার দেয়। 124 বলে তারা একসাথে মিলে নীল প্লেয়ারদেরকে খুঁজে হত্যা করবে। এতে সহজেই তারা দুজনে গেমে জিতে যাবে। মিয়ুঙ্গি তখন 124-এর সাথে হাত মিলায়। জুনহি শারীরিক অবস্থা খারাপ দেখে প্লেয়ার 149 জুনহিকে সাহায্য করতে আসে। তখন হিউনজু জুনহি আর 149-কে তার সাথে যেতে বলে। লুকানো 2 মিনিট সময় শেষ হয়ে গেলে লাল প্লেয়াররা গোলকধাঁধায় ঢুকতে শুরু করে। তখন গিহুন বলে সবকিছু তোর জন্য হয়েছে, মানে গিহুন ডাইহোকে তার বন্ধু আর অন্য প্লেয়ারদের মৃত্যুর জন্য দায়ী মনে করছে। যেহেতু ডাইহো ব্লু টিমে আছে তাই গিহুন ডাইহোকেই হত্যা করবে। লাল প্লেয়াররা ভিতরে ঢুকে নীল প্লেয়ারদেরকে খুঁজতে শুরু করে দেয়, তবে গিহুন শুধু ডাইহোকেই খুঁজতে থাকে। সেখানে একটা লুকোচুরি খেলা শুরু হয়ে যায়। নীল প্লেয়াররা নিজেদের জীবন বাঁচানোর জন্য ভয়ে পালাতে থাকে, আর লাল প্লেয়াররা তাদেরকে হত্যা করার জন্য পিছে পিছে দৌড়াতে থাকে। দরজা খোলার সময় হিউনজো লক্ষ্য করে গোলকধাঁধার দরজাগুলো খোলার জন্য 3 ধরনের চাবির প্রয়োজন হয়। কিছু দরজা গোল চাবি দিয়ে খোলা যায়, আবার কিছু দরজা খুলতে ত্রিভুজ বা চতুর্ভুজ চাবির প্রয়োজন হয়। সৌভাগ্যবশত তাদের 3 জনের কাছে 3 ধরনের চাবি আছে, তাই তারা সবগুলো দরজা অনায়াসে খুলতে পারবে। এই গেমে অনেক লুকোচুরি হয় যেটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব হয় না। আর আমার মতে মেইন মুভি বা সিরিজ দেখার পরই এক্সপ্লেন ভিডিও দেখা উচিত, তাহলে মুভি বা সিরিজের সম্পূর্ণ মজা পাওয়া যায়। সহজেই গল্প বোঝার জন্য মূলত এক্সপ্লেন দেখা উচিত, তাই আমি মেইন গল্পে ফোকাস করব। প্লেয়ার 333 আর প্লেয়ার 124 টিম হয়ে খেলছে। তারা একই সাথে একজন প্লেয়ারকে হত্যা করে, যার মাধ্যমে তাদের দুজনেরই অর্ধেক অর্ধেক কিল হয়েছে। তাদের দুজনকেই একসাথে আরও একজনকে হত্যা করতে হবে, তাহলে তারা দুজনেই এই গেমে পাস হয়ে যাবে।
অন্যদিকে পালাতে গিয়ে জুনহি পায়ে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। জুনহি প্রেগনেন্ট হওয়ায় জুনহির অবস্থা খারাপ হয়ে যায়। তখনই একজন লাল প্লেয়ার তাদেরকে দেখে ফেলে। সে জুনহিকে হত্যা করতে আসে, তবে হিউনজু তার সামনে এসে দাঁড়ায়। হিউনজু লাল প্লেয়ারটাকে চলে যেতে বলে, তবে লাল প্লেয়ারটা তাদের উপর আক্রমণ করে দেয়। তখন হিউনজু বাধ্য হয়ে সে লাল প্লেয়ারটার সাথে ফাইট করে লাল প্লেয়ারটাকে হত্যা করে ফেলে। প্লেয়ার 333 আর প্লেয়ার 124 আরও একজনকে একই সাথে আঘাত করে হত্যা করে ফেলে। এতে তাদের দুজনেরই কিল পূর্ণ হয়ে যায়। তাদেরকে পাস ঘোষণা করে দেওয়া হয়। তবে প্লেয়ার 124 বলে তারা এখানেই থেমে যাবে না। গেমের রুলসে একের অধিক নীল প্লেয়ারকে হত্যা করা যাবে না এমন কোনো রুলস নেই। তাই তারা ঠিক করে তারা সামনে যে নীল প্লেয়ারকেই পাবে তাকেই হত্যা করবে। এতে নীল প্লেয়ারদের সংখ্যা কমে যাবে। লাল প্লেয়ারদের জন্য নীল প্লেয়ারদের সংখ্যা কম হয়ে গেলে লাল প্লেয়াররাও গেমে হেরে যাবে। এতে প্লেয়ার সংখ্যা অনেক কমে যাবে আর টাকার অঙ্ক বেড়ে যাবে। তবে প্লেয়ার 333 তার প্রেমিকা জুনহিকে খুঁজতে শুরু করে। সে জুনহিকে কথা দিয়েছিল জুনহিকে খুঁজে তাকে রক্ষা করবে। এদিকে জুনহির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে যায়। তারা জুনহিকে নিয়ে একটা রুমের মধ্যে গিয়ে লুকায়। প্লেয়ার 149 জুনহির ডেলিভারি করানোর চেষ্টা করতে শুরু করে, আর হিউনজু দেখতে থাকে কোনো লাল প্লেয়ার এদিকে আসছে কিনা। অন্যদিকে প্লেয়ার 44 তার সাথে 4 জন প্লেয়ার নিয়ে এক্সিটের দরজা খুঁজছে। সে অন্যদেরকে বলে তার মাঝে আধ্যাত্মিক শক্তি আছে, তাকে সৃষ্টিকর্তা পথ দেখিয়ে এক্সিটের কাছে নিয়ে যাচ্ছে। 4 জন প্লেয়ার তাকে বিশ্বাস করে তার পিছে পিছে যায়। প্লেয়ার 44 একটা দরজার কাছে এসে বলে এই দরজার পিছনেই এক্সিট আছে, কিন্তু দরজা খুলে দেখার পরে প্লেয়ার 44 সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দরজার ভিতর থেকে প্লেয়ার 333 আর 124 এসে 4 জনের 2 জনকে হত্যা করে ফেলে। প্লেয়ার 44 পালাতে গিয়ে গিহুনের সামনে পড়ে যায়। গিহুন তার দিকে এগিয়ে আসলে সে বলে পালানোর সময় সে ডাইহোকে দেখেছে। ডাইহো পায়ে আঘাত পেয়েছে। ডাইহো যেদিকে গেছে সেদিকে রক্তের চিহ্ন আছে। এটা শুনে গিহুন প্লেয়ার 44কে ছেড়ে দিয়ে ডাইহোকে খুঁজতে চলে যায়। ততক্ষণে জুনহির একটা সন্তানের জন্ম হয়। জুনহি বাচ্চাটাকে কোলে নেয়। এর পরপরই একটা লাল প্লেয়ার এসে তাদের উপর আক্রমণ করে দেয়। হিউনজু তার সাথে লড়াই করতে শুরু করে। এতে হিউনজু পায়ে ছুরির আঘাত পায়। তবে অনেকক্ষণ লড়াই করার পর হিউনজু লাল প্লেয়ারটাকে হত্যা করতে সক্ষম হয়। লড়াই করতে করতে হিউনজু যে রুমে চলে এসেছিল সেই রুমেই সে এক্সিটের দরজা দেখতে পায়। এক্সিটের দরজা দেখতে পেয়ে খুশি হয়ে হিউনজু জুনহি আর প্লেয়ার 149কে এক্সিটের কাছে নিয়ে যাওয়ার জন্য রুমে ফিরে আসে। হিউনজু এসে বলে সে এক্সিট খুঁজে পেয়েছে, দ্রুতই তারা এখান থেকে বের হয়ে যাবে আর জিতে যাবে। তখনই ঘটে যায় একটা আনএক্সপেক্টেড ঘটনা। কেউ একজন হিউনজুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা আর কেউ না সেই প্লেয়ার 333। হিউনজু প্লেয়ার 333-এরই প্রেমিকা আর সন্তানকে এত সময় ধরে রক্ষা করছিল। প্লেয়ার 333 জুনহি আর তার সন্তানকে দেখার পর দরজা আটকে দিয়ে প্লেয়ার 124কে বলে এই রুমে আর কেউ বেঁচে নেই। তবে হিউনজু সাথে সাথেই মারা যায়। হিউনজুর মৃত্যুটা আসলে অনেক আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতে পারিনি হিউনজু এত দ্রুত মারা যাবে। যাই হোক, অন্যদিকে গিহুন রক্তের দাগ লক্ষ্য করে ডাইহোকে খুঁজে পেয়ে যায়। ডাইহো আহত অবস্থায় একটা দরজার পিছনে লুকিয়েছিল। ডাইহো বলে সেদিন সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তার কোনো দোষ নেই। সে আসলে কখনো মেরিনেও ছিল না। সে মেরিনে চান্স পায়নি, তাই শখের বসে মেরিনের ট্যাটু করেছিল। সে গিহুনের সাথে থাকতে চেয়েছিল, নিজেকে স্ট্রং প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ম্যাগাজিন আনতে গিয়ে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে সাহায্য করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, তার জন্য সে দুঃখিত। তবে গিহুন ডাইহোর উপর ঝাঁপিয়ে পড়ে বলে সবকিছু তার জন্যই হয়েছে। ডাইহো গিহুনকে বারবার সরি বলতে থাকে, তবে গিহুন ডাইহোকে হত্যা করবেই। তখন ডাইহো লুকিয়ে পকেট থেকে একটা ছুরি বের করে গিহুনকে আঘাত করে। এদিকে প্লেয়ার 125 প্লেয়ার 44-এর সামনে চলে আসে। বাঁচার জন্য প্লেয়ার 44 প্লেয়ার 125 মানে মিনসুকে আধ্যাত্মিক কথাবার্তা বলতে শুরু করে। মিনসু অনেক শাই আর ইন্ট্রোভার্ট, তবে সে প্লেয়ার 124-এর থেকে থানোসের নেশার ওষুধের চেইনটা পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে সেখান থেকে সে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিল, যার কারণে সে নেশার ঘরে চলে গেছে। আর সে প্লেয়ার 44-এর জায়গায় তাকে সবসময় বুলি করা প্লেয়ার 124-এর ফেস দেখতে পায়। এতে রেগে গিয়ে মিনসু প্লেয়ার 44কে প্লেয়ার 124 ভেবে হত্যা করে ফেলে। প্লেয়ার 149 আর জুনহি এক্সিটের দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। তখন সেখানে একজন লাল প্লেয়ার চলে আসে। তবে এই লাল প্লেয়ারটা হচ্ছে 149-এর ছেলে। প্লেয়ার 7 বলে সে এখনো কাউকে মারতে পারেনি, সে মারা যেতে চলেছে, তাই এখন সে জুনহিকে হত্যা করবে। তবে তার মা তাকে আটকে বলে সে জুনহিকে না মেরে যেন তাকে মেরে ফেলে। সে তার জীবন কাটিয়ে দিয়েছে, এখন মরে গেলেও তার দুঃখ থাকবে না। তাকে হত্যা করে সে এই গেমে পাস হয়ে যেতে পারবে। কিন্তু প্লেয়ার 7 বলে সে কিছুতেই নিজের মাকে হত্যা করতে পারবে না, তাই সে জুনহিকে হত্যা করার জন্য আক্রমণ করতে যায়। যখনই সে জুনহিকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখন পিছন থেকে তার মা তার পিঠে একটা চাবি ঢুকিয়ে দেয়। প্লেয়ার 149 আর প্লেয়ার 7 তাদের দুইজনের কাছে আর কোনো পথ খোলা ছিল না। প্লেয়ার 7 তার মাকে হত্যা করতে চায়নি, আর প্লেয়ার 149 চায়নি তার সন্তান একজন সদ্য জন্ম বাচ্চার মাকে হত্যা করুক।
অন্যদিকে গিহুন আর ডাইহোর মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে। অবশেষে গিহুন ডাইহোর গলা চেপে ধরে আর বলতে থাকে সবকিছু তার জন্যই হয়েছে, সব দোষ তার। এভাবেই গিহুন একসময় ডাইহোকে হত্যা করে ফেলে। ইতিমধ্যেই খেলার নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। যেহেতু প্লেয়ার 7 কোনো নীল প্লেয়ারকে হত্যা করতে পারেনি, তাই সে এলিমিনেটেড হয়ে যায়। সোলজাররা এসে প্লেয়ার 7কে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে গিহুন এবার বলতে থাকে যা হয়েছে সেটা তার জন্য, তার নিজের দোষে হয়েছে। যদিও সে ডাইহোকে দোষারোপ করেছে, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও জানে তার বন্ধু সহ 35 জন প্লেয়ার তার কারণেই মারা গেছে, তার ভুলের কারণেই হয়েছে। অনুতপ্ত হয়ে গিহুন নিজের গলায় ছুরি চালাতে শুরু করে। তবে তখনই সোলজাররা এসে গিহুনের হাত থেকে ছুরি ফেলে দিয়ে গিহুনকে সেন্সলেস করে ফেলে। তারা গিহুনকে মরতে দেয় না। এরপর কয়েকজন সোলজার এসে এলিমিনেটেড হয়ে যাওয়া প্লেয়ারদের গুলি করে হত্যা করতে শুরু করে। দেখা যায় যে এরা হলো ভিআইপি কাস্টমার্স। তারা গেম দেখে মজা পেয়েছে, তবে এবার গেমে পার্টিসিপেট করে আরও বেশি মজা নিচ্ছে। জিতে যাওয়া প্লেয়াররা খেলা শেষে লবিতে ফিরে আসে। অন্যদিকে নয়েল প্লেয়ার 246কে সোলজারদের পিঙ্ক ড্রেস পরিয়ে অপারেশন থিয়েটার থেকে বের করে আনে। 246 নয়েলকে জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচাচ্ছে। নয়েল বলে বাঁচার ইচ্ছা থাকলে যেন তার পিছে পিছে চলতে থাকে। লবিতে ম্যানেজার এসে জানায় 4 নম্বর গেমে টোটাল 35 জন প্লেয়ার মারা গেছে, এখন আর মাত্র 25 জন প্লেয়ার বাকি আছে। তাই এখন টাকার পরিমাণ হয়েছে 43.1 বিলিয়ন, আর এখন প্রত্যেকে 1.7 বিলিয়ন করে পেতে পারে। এবার আবারও ভোটিং করা হবে। যদি মেজরিটি প্লেয়ার খেলতে চায় তাহলে নেক্সট গেম খেলা হবে, আর যদি মেজরিটি প্লেয়ার এখানেই খেলা শেষ করতে চায় তাহলে খেলা বন্ধ করে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এদিকে উসক জুনহোকে কল করে বলে সে ক্যাপ্টেন পার্কের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। এখানের কেউই ক্যাপ্টেন পার্ক নামের কাউকে চিনে না। ক্যাপ্টেন পার্ক নিজের সম্পর্কে যা যা বলেছে সবকিছুই মিথ্যা। উসক জুনহোকে ক্যাপ্টেন পার্কের দিকে নজর রাখতে বলে, আর সে আরও খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যায়। লবিতে ভোটিং শেষ হয়ে যায়। এবারও 25 জন প্লেয়ারের মধ্যে 16 জন নেক্সট গেম খেলার পক্ষে ভোট দেয়। তাই জানানো হয় যে আগামীকাল সকালে পরবর্তী গেম শুরু হবে। এখানে আমরা ভিআইপিদেরকে প্লেয়ারদেরকে নিয়ে বিভিন্ন কথা বলতে দেখি। তখন ফ্রন্টম্যানের নিচে কাজ করা অফিসার জানতে পারে অপারেশন থিয়েটারে থাকা সোলজারদেরকে কেউ হত্যা করে ফেলেছে। নাম্বার 16 সেখানে উপস্থিত ছিল না। হয়তো নাম্বার 16 মানে সেই ডাক্তার সোলজারদেরকে হত্যা করেছে। মূলত নয়েল সোলজার 16কে মেরে প্লেয়ার 246-এর ড্রেস পরিয়ে টেবিলে শুয়ে দিয়েছিল, আর সোলজার 16-এর ড্রেস প্লেয়ার 246-কে পরতে দিয়েছিল। নয়েল প্লেয়ার 246-কে সোলজার 16-এর রুমের চাবি দিয়ে রুম নাম্বার 16-এ চলে যেতে বলে। তাকে সতর্ক করে দেয় রুমে সিসিটিভি লাগানো আছে। প্লেয়ার 246 16 নাম্বার রুমে চলে যায়। অফিসার অপারেটিং রুমে গিয়ে জানতে পারে সোলজার 16 তার রুমেই আছে, মানে কিছু একটা গন্ডগোল আছে। অন্যদিকে জুনহো ড্রোনের মাধ্যমে একটা আইল্যান্ড খুঁজে পায়। তার মনে পড়ে সে আগেরবার এই আইল্যান্ডেই এসেছিল, তাই সে ক্যাপ্টেন পার্ককে আইল্যান্ডের কাছে নিয়ে যেতে বলে। অফিসার সোলজারদেরকে লাইট অফ হওয়ার সাথে সাথেই নাম্বার 16কে তার কাছে নিয়ে আসতে বলে, আর নাম্বার 11 মানে নয়েল কোথায় আছে সেটা খুঁজে বের করতে বলে। তখনই নয়েল পিছন থেকে এসে অফিসারের দিকে বন্দুক তাক করে। অফিসার নয়েলকে জিজ্ঞেস করে সে কি চায়। নয়েল বলে আগামীকাল তাকে আর নাম্বার 16কে এই আইল্যান্ড থেকে যেতে দিতে হবে। অন্যদিকে জুনহো আইল্যান্ডে এসে বুঝতে পারে এটাই সেই আইল্যান্ড, এখানেই সে গেম চলতে দেখেছিল। আর পালানোর সময় ফ্রন্টম্যান মানে তার ভাই তাকে গুলি করে পানিতে ফেলে দিয়েছিল। তবে আজকে সন্ধ্যা নেমে আসায় তাদেরকে ফিরে যেতে হবে। আগামীকাল সকালে তারা আবারও এই আইল্যান্ডে ফিরে এসে গেমের জায়গার খোঁজ করবে। লবিতে রাতের বেলা প্লেয়ার 149 গিহুনের কাছে এসে বলে যা কিছুই হয়েছে তার জন্য গিহুন যেন নিজেকে দায়ী মনে না করে। তাকেও বাধ্য হয়ে নিজের ছেলেকে নিজ হাতে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়েছে। এটা শুনে গিহুন অনেক অবাক হয়। প্লেয়ার 149 গিহুনকে জুনহি আর বাচ্চাটাকে এখান থেকে মুক্ত করতে সাহায্য করতে অনেক মিনতি করে। সে অনেক কান্নাকাটি করে গিহুনকে তার এবং তার ছেলের জীবনের বিনিময়ে জুনহি আর বাচ্চাটাকে রক্ষা করতে বলে। পরদিন সকালে লবিতে সোলজার একটা কফিন নিয়ে আসে। আমরা আগেও দেখেছি লবিতে কেউ মারা গেলে কফিন নিয়ে আসা হয়। তখন দেখা যায় প্লেয়ার 149 রাতের বেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটা দেখে গিহুন অনেক কষ্ট পায়। জুনহিও কান্নায় ভেঙে পড়ে। একজন প্লেয়ার মারা যাওয়ায় গেমের পুরস্কার বেড়ে 1.8 বিলিয়ন হয়ে যায়। অন্যদিকে একজন সোলজার অপারেশন রুমে গিয়ে টেবিলে থাকা বডিটাকে স্ক্যান করে জানতে পারে এটা হচ্ছে সোলজার 16। তার মানে এখন যে সোলজার 16-এর ড্রেস পরে আছে সে অন্য কেউ। নয়েল তাকেই বাঁচাতে চাইছে। অফিসার বুঝে যায় নাম্বার 16 কোনো একজন প্লেয়ার হবে। যেহেতু নাম্বার 16কে 246-এর ড্রেস পরিয়ে রাখা হয়েছে, তার মানে নাম্বার 16 হচ্ছে প্লেয়ার 246। অন্যদিকে উসক ক্যাপ্টেন পার্কের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ক্যাপ্টেন পার্কের বাড়িতে যায়। সেখানে সে দেয়ালের মধ্যে কিছু ছবি দেখতে পায়। ক্যাপ্টেন পার্কের সাথে সে আগের সেই সেলসম্যানের একটা ছবি দেখে বুঝে যায় ক্যাপ্টেন পার্ক এই সব কিছুর সাথে জড়িত আছে। তখনই একটা কুকুর এসে উসকের উপর অ্যাটাক করে দেয়।
তখন উসো কুকুরটাকে গুলি করে মেরে ফেলে। এরপর বাইরে গিয়ে একটা গর্তে সে অনেকগুলো টাকা এবং একটা ব্যাগের মধ্যে গেমের সেই পিঙ্ক কালারের সোলজারের ড্রেস আর মাস্ক দেখতে পায়। তখনই পুলিশ সেখানে চলে আসে। মূলত এই বাড়ির প্রতিবেশীরা ভেবেছে এই বাড়িতে চুরি হচ্ছে, তাই তারা পুলিশকে কল করেছিল। পুলিশ এসে উসোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে পরদিন সকালে পরবর্তী গেম শুরু হয়ে যায়। ভিআইপিরা এক একজন প্লেয়ারের উপর বাজি ধরে। তারা এক একজন এক এক প্লেয়ারের উপর বাজি লাগায়। একজন ভিআইপি বলে সে নেশার ঘরে ভুলে জুনহির উপর বাজি লাগিয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে জুনহি হারতে চলেছে। এরপর হোস্ট পরবর্তী গেম রিভিল করে, যেটা হচ্ছে স্কিপিং গেম। ভিআইপি 3 যে জুনহির উপর বাজি লাগিয়েছে সে বলে জুনহি তো এখনই হারতে পারছে না, সে এই গেমে কিভাবে জিততে পারবে, তার বাজির টাকাগুলো শুধু শুধু নষ্ট হলো। তখন আরেকজন ভিআইপি বলে তার কাছে একটা বুদ্ধি আছে, তারা জুনহির বাচ্চাটাকেও এই খেলায় অংশগ্রহণ করাবে, মানে বাচ্চাটাকেও এই গেমে জিততে হবে, নইলে বাচ্চাটাকে মেরে ফেলা হবে। একজন মা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, তাই জুনহি হয়তো তার সন্তানকে বাঁচানোর জন্য কোনো না কোনোভাবে জিতে যাবে। প্লেয়াররা গেম খেলার জায়গায় গিয়ে বুঝতে পারে এটা হচ্ছে মৃত্যুর কুয়া, এখান থেকে নিচে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। এরপর দুই পাশে দুইটা দল যে স্কিপিং রোপ ধরে রেখেছিল সেটা ঘুরতে শুরু করে। এই গেমের রুলস হচ্ছে প্লেয়ারদেরকে স্কিপিং করে চিকন ব্রিজের মধ্যে দিয়ে অন্য পাশে যেতে হবে। এর মাঝে যদি ধাক্কা লেগে পড়ে যায় তাহলে মারা যাবে। জুনহির পায়ের অবস্থা খারাপ দেখে গিহুন জুনহিকে বলে তারা বাচ্চাটাকে এই পাশে রেখে গেমের লেভেল পার করবে। জিতে যাওয়ার পর আবারও ফিরে এসে তারা বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাবে। তারা বাচ্চাটাকে এখানে রেখে খেলতে যাবে। এমন সময় একজন সোলজার এসে জানায় খেলার সময় শেষ হয়ে যাওয়ার পর এই পাশে যেই থাকুক না কেন তাকে হত্যা করে ফেলা হবে, মানে বাচ্চারাও যদি এই পাশে থেকে যায় তাহলে বাচ্চাটাকেও মেরে ফেলা হবে। এটা শুনে গিহুন অনেক রেগে যায় আর বলে এই গেমে বাচ্চাটার কি কাজ। তবে সোলজাররা গিহুনের দিকে বন্দুক তাক করে বলে এটাই গেমের নিয়ম। তখন জুনহি গিহুনকে বাচ্চাটাকে তার সাথে করে অন্য পাশে নিয়ে যেতে বলে। গিহুন তখন বাচ্চাটাকে তার বুকের সাথে বেঁধে নেয়। গিহুন জুনহিকে বলে বাচ্চাটাকে রেখে সে আবারও জুনহিকে নেওয়ার জন্য ফিরে আসবে। গেম শুরু করার জন্য মিনসু প্লেয়ার 124কে ট্যাবলেটের সেই চেইনটা দেখিয়ে বলে সেদিন লুকোচুরি গেমে সে এটা খুঁজে পেয়েছিল। ট্যাবলেট খেতে না পেরে 124 তখন পাগলের মতো করছিল। মিনসু চেইনটাকে ব্রিজের মাঝখানে ছুঁড়ে মারে। 124 চেইনটাকে নেওয়ার জন্য ব্রিজের মাঝখানে চলে যায়। তবে চেইনের লকেট খুলে সে দেখতে পায় ভিতরে কোনো ট্যাবলেট নেই। সে অন্যমনস্ক হয়ে যাওয়ায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এভাবেই 124 এই গেমেই মারা যায়। এরপর গিহুন বাচ্চাটাকে নিয়ে ব্রিজ পার হতে শুরু করে। গিহুন তো এত সহজে হারবে না। এই গেমে গিহুন বাচ্চাটাকে নিয়ে অন্য পাশে চলে যেতে সক্ষম হয়। খেলার সময় আর মাত্র 12 মিনিট বাকি আছে। গিহুন বাচ্চাটাকে রেখে জুনহিকে বলে সে জুনহির জন্য আবারও ফিরে যাবে। এর মাঝে প্লেয়ার 96 এই পাশে চলে আসে। অন্য প্লেয়াররাও এক এক করে ব্রিজ পাড়ি দিতে শুরু করে। প্লেয়ার 96 অন্যদেরকে এই পাশে আসার জন্য মোটিভেট করতে থাকে, কিন্তু যখনই একজন প্লেয়ার শেষ প্রান্তে চলে আসে তখনই প্লেয়ার 96 তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গিহুন এটা দেখে অবাক হয়ে বলে সে এটা কেন করছে। প্লেয়ার 96 বলে এটাই তো গেমের নিয়ম, প্লেয়াররা যত কম হবে টাকার পরিমাণ তত বেশি হবে। এখানেই প্রথম পার্ট শেষ হয়। প্রথম পার্টে 3টে এপিসোড এক্সপ্লেন করলাম, দ্বিতীয় পার্টে পরে 3টে এপিসোডের এক্সপ্লেন নিয়ে আসবো। আমার 6টা এপিসোডই একসাথে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ভিডিও বানাতে পারছিলাম না, তাই দ্রুত ভিডিও আনার জন্য আপাতত 3 এপিসোড নিয়ে আসলাম। তবে খুব দ্রুত পরের পার্ট নিয়ে হাজির হব। তো স্কুইড গেমের প্রথম পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।